ঠিক তখন রামাল্লায় ভারতীয় মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে, প্রধানমন্ত্রীর যোগব্যায়াম পুরস্কারের জন্য আবেদন করুন। জীবন বদলে দিতে যোগব্যায়ামের শক্তি উদযাপন করুন। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু তাড়া করে ফিরছে, সেখানে জীবন উদযাপনের এই আহ্বান কি ফিলিস্তিনিদের ক্ষতস্থানে লবণের ছিটে দেয়া নয়? আকাশ জুড়ে ইসরায়েলি ড্রোনের গর্জন, বাতাসে বারুদের তীব্র গন্ধ আর ধসে পড়া দালানের ধূসর ধুলো। গাজার রাস্তায় তখন সারি সারি সাদা কাফনে মোড়ানো নিথর দেহ। তৃষ্ণার্ত শিশুটি এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে, আর মা তার সন্তানের রক্তে ভেজা জামা আঁকড়ে ধরে গুমড়ে কাঁদছেন। ঠিক এমন এক নরকতুল্য পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে যদি কেউ শান্ত স্বরে বলে ওঠে, চোখ বন্ধ করুন, লম্বা শ্বাস নিন এবং যোগব্যায়াম করুন, তবে তাকে আপনি কি বলবেন? সংবেদনশীলতা নাকি এক চরম নিষ্ঠুর পরিহাস? ফিলিস্তিনের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে ভারতের এই যোগব্যায়াম কূটনীতি আজ বিশ্বজুড়ে এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। যেখানে প্রয়োজন ছিল যুদ্ধবিরতির জোরালো দাবি, সেখানে ভারত বিলি করছে ধ্যানের দাওয়াই। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদী যোগব্যায়ামকে ভারতের সফট পাওয়ার বা সাংস্কৃতিক কূটনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মোদীর ভাষায় যোগব্যায়াম সর্বজনীন, এটি শান্তি ও স্বস্তির পথ। কিন্তু গবেষকদের মতে এই শান্তিময় বার্তার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে ভারতের সংখ্যালঘুদের ওপর চলা দমনপীড়ন। আর ফিলিস্তিনে এই কূটনীতি যখন প্রয়োগ করা হয়, তখন তা হয়ে ওঠে আক্ষরিক অর্থেই এক ট্র্যাজেডি। ঘটনাটি 2025 সালের 9 মার্চের। তার আগের দিনও ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ ঝরেছে অসংখ্য। মোট নিহতের সংখ্যা তখন প্রায় 50,000-এর কোঠায়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে হাজারো মানুষ। ইসরায়েলি জ্বালানি মন্ত্রী গাজায় বিদ্যুৎ ও পানি বন্ধের নির্দেশ দিচ্ছেন। রমজান মাসে যখন ফিলিস্তিনিরা একবেলা সেহরির জন্য হাহাকার করছে, ঠিক তখন রামাল্লায় ভারতীয় মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে, প্রধানমন্ত্রীর যোগব্যায়াম পুরস্কারের জন্য আবেদন করুন। জীবন বদলে দিতে যোগব্যায়ামের শক্তি উদযাপন করুন। যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু তাড়া করে ফিরছে, সেখানে জীবন উদযাপনের এই আহ্বান কি ফিলিস্তিনিদের ক্ষতস্থানে লবণের ছিটে দেয়া নয়? একই বছরের 21 ডিসেম্বর পশ্চিম তীরের জেনিন ও তুলকার্মে ইসরায়েলি বুলডোজার আর বুলেটের তাণ্ডব চলছে। ফিলিস্তিনি কিশোরের মাথায় গুলি করা হচ্ছে। আর ঠিক সেই দিনে 19টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিচ্ছে ইসরায়েল। ভারতের প্রতিক্রিয়া কি ছিল? তারা ফিলিস্তিনিদের আহ্বান জানালো অনলাইন ধ্যানে বসার জন্য। যখন ফিলিস্তিনিদের পবিত্র মসজিদগুলো গড়িয়ে দেয়া হচ্ছে, তখন ভারতের পরামর্শ ছিল সব ভুলে ধ্যানে মগ্ন হওয়া। কেন ভারত এমন আচরণ করছে? এর উত্তর লুকিয়ে আছে দিল্লি ও তেল আবিবের ক্রমবর্ধমান গভীর সামরিক সখ্যে। ভারত বর্তমানে ইসরায়েলের তৈরি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। শুধু তাই নয়, গত অক্টোবরের পর যখন ফিলিস্তিনি শ্রমিকদের কাজ থেকে বের করে দেয়া হলো, ভারত তখন হাজার হাজার নির্মাণ শ্রমিক পাঠিয়ে ইসরায়েলের অর্থনীতি সচল রাখতে সাহায্য করেছে। আজ ভারত ও ইসরায়েলের সম্পর্ক কেবল কূটনীতিতে সীমাবদ্ধ নেই, তা এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। ফলে ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি আগ্রাসন নিয়ে ভারত এখন কার্যত নীরব। এই নীরবতা ঢাকতেই তারা সামনে নিয়ে এসেছে যোগব্যায়াম, প্লাস্টিক দূষণ রোধ কিংবা স্কলারশিপের মতো নিরীহ ইস্যু। ভারতীয় মিশন যখন পশ্চিম তীরে প্লাস্টিক বর্জ্য কমানোর প্রচারণা চালায়, তখন তারা ভুলে যায় যে ইসরায়েলি স্যাটেলাররা ফিলিস্তিনিদের প্রাচীন জলপাই বাগানগুলো পুড়িয়ে দিচ্ছে। দখলদারত্বের আগুনে যখন একটি জাতির অস্তিত্ব পুড়ছে, তখন প্লাস্টিক দূষণ বা যোগব্যায়ামের কথা বলা এক রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। ফিলিস্তিনে ভারতের এই যোগব্যায়াম কূটনীতি আসলে একটি কৌশলী ঢাল। এটি এমন এক পর্দা যা দিয়ে ভারত তার অস্ত্র বাণিজ্য ও ইসরায়েলি ঘনিষ্ঠতাকে আড়াল করতে চায়। কিন্তু প্রশ্ন রয়েই যায় যে যোগব্যায়াম শান্তির কথা বলে, তাকে গণহত্যায় শিকার হওয়া একটি জাতির আর্তনাদকে ধামাচাপা দেওয়ার অস্ত্র হতে পারে? শান্তির এই মন্ত্র কি কেবল যোগ ম্যাটের ওপরেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা কখনো পৌঁছবে নির্যাতিত ফিলিস্তিনিদের হৃদয়ে?